ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি ও লাভলি, কি মজা বলুন তো। এরকম যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাহলে বিরোধীদের আর চিন্তা কি? আপনি যত ইচ্ছা দুর্নীতি করুন, যা ইচ্ছা আপনি তাই করুন, শুধুমাত্র পরিবর্তনের সময় একটু আপনাকে ওই কয়েকটা মাস সতর্ক থাকতে হবে কিংবা কয়েকটা দিন। তার কারণ এই যে বিজেপি যে মডেলটা তৈরি করে দিয়েছে ঋতব্রত পন্থী তৃণমূল, একটা নতুন সুরক্ষা কবচ, ওই সুরক্ষা কবচের বলয়ে যদি আপনি ঢুকে পড়েন তাহলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি, জানি না আগামী দিনে পরিবর্তন হলেও হতে পারে, তখন আবারও সেই তথ্য দেবো আপনাদের সামনে, যে পুলিশ সম্ভবত কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদের বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো হঠাৎ করে গায়েব, আর দেখে না, উবে যায়, এগুলো জাস্ট উবে যায়। সেই কারণে কি কাকতলীয় বলবেন নাকি একেবারেই সাজানো চিত্রনাট্য বলবেন? গতকাল যারা আমার পর্বটা শুনেছেন, আমি দুজন রাজনৈতিক নেতার কেন্দ্রীয় এই চুরি দুর্নীতির কথা বলেছিলাম। এক, মদন মিত্রর পৌরসভার চাকরি চুরি দুর্নীতিতে তার স্ত্রী এবং দুই ছেলেকে তলব, গতকালই বলেছিলাম আপনাদের সামনে, এবং অনুব্রত মণ্ডলেরও কথা বলেছিলাম। এই দুজন নেতারই নাম বলেছিলাম, আর কারোর বলিনি। অনুব্রত মণ্ডলের বলেছিলাম তিনি জেলা কোর্টে তিনি স্বস্তি পাননি, হাইকোর্টে তিনি জামিনের জন্য, রক্ষা কবচের জন্য এসেছিলেন, তার কারণ ইট বালি চুরির এই সমস্ত সংক্রান্ত তার বিরুদ্ধে কেস রয়েছে। তো দুজনেই দেখলাম এই ঘটনা ঘটে যাবার পর, অর্থাৎ গত পরশুদিন তাদের বিরুদ্ধে এই সমস্ত খবরগুলো সামনে আসলো, আর গতকালই তারা একেবারে ঋতব্রত পন্থী তৃণমূলে যোগদান করে সেই যেন মনে হচ্ছে মনের মধ্যে এতদিনের বোঝা যাচ্ছিল বা এত যে চাপ জমেছিল সেটা উবে গেল। দেখেই মনে হচ্ছে অনেকটা রিলিফ, অনেক কষ্ট কমে গেছে। যাক, ভালো ব্যাপার। তার কারণ দেখুন, রাজ্যে এই মুহূর্তে যে সরকার এসেছে 2 মাস সবে হয়েছে, তাদেরকে সময় দেওয়া উচিত। দুরন্ত গতিতে তারা কাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা এই যে সুরক্ষা কবচটা যদি দিয়ে থাকে তাহলে কেন কোনো রাজনৈতিক নেতা গ্রহণ করবেন না? বিশেষ করে তৃণমূলের মতো, যাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নেতাদের বাড়িগুলো দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়, সেখানে এতগুলো এমএলএ, 80 জনের মধ্যে এখন তো বোধহয় 70 জন চলে গেছে ঋতব্রত, বা তারও বেশি হতে পারে, জানি না। তো তারা একেবারেই ধোয়া তুলসী পাতা। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় তারা কেউ কিচ্ছু করেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনিই তাদের ডাকাডাকি করছে, আর তারপরেই তারা হঠাৎ করে পালা বদল করেই একেবারেই তারা শুদ্ধ, একেবারে গঙ্গা জলে স্নান করে পবিত্র শিশুর মতো তারা হয়ে যাচ্ছেন। অসাধারণ পশ্চিমবঙ্গের, এটাই আমাদের প্রাপ্য ছিল বোধহয়। তার কারণ প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষকে কি এরা ভাবত। সবে বিজেপি এসেছে, এত সহজেই আমরা কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়, আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু প্রাথমিক যে ইঙ্গিত, সেটা কোথাও কোনো রাজনৈতিক ইঙ্গিত বলছি, সামাজিকভাবে যা চেষ্টা করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেটা অসাধারণ। আপনারা জানেন, মাত্র প্রথম 1 মাসে 1000 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি হয়েছে। এছাড়াও আমি এক নিঃশ্বাসে আপনাদের 15টা বলতে পারি যে কি কি হয়েছে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বলিও। কিন্তু তা বলে আমি একদিকে উন্নতি করব, আর একদিকে যাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ক্ষোভ উগড়ে দিয়ে আপনাকে জেতালো তাদেরকে সুরক্ষা কবচের মধ্যে এনে নেব, এই দুটো কিন্তু সম্পূর্ণ পরস্পর বিরোধী, এবং এর তীব্র নিন্দা করি। তার কারণ আমাদের সাথে বিশ্বাসঘাত করা হচ্ছে, তার শামিল আজকে ব্যাখ্যা করবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এক্সিবিশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। শুনুন, এখন বাড়িতে যদি কোনো কিছু হয়, যদি আপনি অফিস থেকে লেট করে ফেরেন, বাড়িতে যদি গিন্নি জিজ্ঞেস করে যে কি হলো, এত দেরি কেন, বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই চুরি দুর্নীতি করেছিলেন, ওর জন্য আমার লেট হলো। কোনো গৃহিণী যদি ধরুন ভাতটা একটু বেশি গলে গেল, যদি হাজবেন্ড বা পরিবার জিজ্ঞাসা করে কেন গলে গেল, বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। ঠিক আছে। গাছ যদি শুকিয়ে যায়, বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। কার্যত এরকমই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির পরিসরে এরকমই। তার কারণ গতকাল যে দুজন আসলেন নতুন, ওই সিউডো একটা রাজনৈতিক দল, সেখান থেকে তারা দুজনেই প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করতে শুরু করলেন, এবং এই গেটে চান্স পাওয়ার জন্য
এই টিকিটটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ তৃণমূলের কাছ থেকে শোনাটা বড্ড অকওয়ার্ড লাগে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়ার মানে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন তৃণমূলের কোনো নেতার কাছ থেকে শুনি, এই জন্যই পরিবর্তন এনেছিলাম যে তৃণমূলের কোনো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে সমস্ত রকম দায়ী বলবেন এবং বাকিরা মুক্তি পাওয়ার চেষ্টা করবেন। আমি শোনাবো অনুব্রত মণ্ডলেরটা দিয়ে আগে শুনুন। মানে তার জেল যাত্রার পেছনে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। দেখুন, ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? চলুন। কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। শুনলেন, তার জেল যাত্রার পেছনেও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। বুঝেছেন? এই হচ্ছে তার বক্তব্য। শুধু তিনি নন, মানে এখনো পর্যন্ত যতজন মোটামুটি ওই ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিয়েছিলেন, এদের প্রত্যেকেরই ক্রাইটেরিয়া এক, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলো না, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্টিমেন্টের সঙ্গে জড়িত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষও গালি দেয়, এটা ভালো করে এরা জানেন। সেই কারণে ওই পশ্চিমবঙ্গের মানুষের আবেগটা নিয়ে খেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলো না, যত কিছু সব কারোর উপর একটা তো ঝাড়তে হবে, না ঝাড়লে মানুষকে বোকা বানাবো কি করে? যে আমি কেন ওই মোরাল, কোন রাজনৈতিক দল এই প্রশ্ন, আর সাংবাদিকরাও আমি দেখতে পাচ্ছি কি অদ্ভুত ব্যাপার, এত সাংবাদিকরা রয়েছেন, কেউ তারা জিজ্ঞাসা করছেন না যে ঠিক আছে আপনি যদি জানতেন। মদন মিত্র বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ কমিশনার ছিলেন, তিনি তো ইডির থেকেও ডেঞ্জারাস ছিলেন, এই সমস্ত বললেন। তো আমার বক্তব্য, কোনো সাংবাদিক জিজ্ঞাসা করলেন না আচ্ছা ইডির থেকে তিনি যদি ডেঞ্জারাস হন আপনি এটা কবে বুঝেছিলেন? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখনই বুঝেছিলেন। আর আচ্ছা দল ছাড়লেন না কেন? যদি আপনার মনে হয় একজন আপনাদের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন, তার প্রতিবাদে হয়তো করতে পারলেন না প্রতিবাদ, কিন্তু নিশ্চুপভাবে দল ছেড়ে দেওয়া যায়। তার কারণ এরকম অনেক উদাহরণ তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছে। জহর সরকার, তিনি পছন্দ করতে না পেরে দল ছেড়েছিলেন, আরো দু একজন হয়তো এরকম খুঁজলেও পাওয়া যাবে। কেন দল ছাড়েননি? মমতা বন্দ্যোপাধ্যায় এবারে জিতলে কি আপনারা দল ছাড়তেন? সবাই জানে আপনারা কেউ দল ছাড়তেন না। আমি এখানে শোনাবো মদন মিত্র তিনি ঠিক কি বলেছেন, এপার থেকে ওপার, কিন্তু তার আর একটা মারাত্মক বক্তব্য আমি শোনাবো আপনাদের সামনে, একটু অপেক্ষা করুন। কিন্তু তিনি বলছেন আমি এই ঘরে ছিলাম, ওই ঘরে গেলাম, শুনুন। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। শুনলেন, তার এই ঘর থেকে ওই ঘর যাওয়ার অপশনটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি যে খুলে দেবে এটা আমরা কখনো স্বপ্নে ভাবিনি, এটা একদম দ্বার্থহীনভাবে বলা যায়। কিন্তু হ্যাঁ, মানে আমি আবার বারবার বলেছি যে বিজেপির দুটি এই মুহূর্তে দিক আমরা অ্যানালিসিস করতে পারি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের অগ্রগতির তাদের যে ভূমিকা, সে নিয়ে সত্যি কোনো মানে প্রশ্ন নেই, বাকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে এটা কম্প্যারিজন আসে না, সত্যি এরকম ভাবে আমরা দেখিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যা ব্যবহার করেছিল, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে যা ব্যবহার করেছিলেন এই মদন মিত্র, সম্ভবত আমি যদি খুব ভুল না করি তারা দিলীপ ঘোষের মালা নিয়ে তর্পণে বোধহয় চলে গিয়েছিলেন, যদি আমি ভুল করি। তর্পণে দিলীপ ঘোষটা মনে রয়েছে, সম্ভবত শুভেন্দু অধিকারীরও তর্পণ করার জন্য তিনি চলে গিয়েছিলেন গঙ্গার ঘাটে। এইরকম রাজনৈতিক নেতারা এত কুৎসিত নোংরা রাজনীতি করে পশ্চিমবঙ্গের বুকে আবারও মানে ভেসে থাকার সুযোগ পাবেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দিলেই ব্যাস 7 খুন মাফ হয়ে যাবে, এটা হজম করতে সত্যি কষ্ট হয়। এর জন্য মানে বিজেপিকে পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ এনেছেন বলে তো মনে হয় না। লিখুন না আপনারা কমেন্ট পর্বে। কিন্তু আমি আপনাদের সামনে এই যে মদন মিত্র বলছেন না, এত কিছু কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, তাকে একটা মারাত্মক সাংবাদিক প্রশ্ন করেছেন, আপনারা চমকে যাবেন, চমকে যাবেন।
সাংবাদিক আমি কিন্তু জানি না, সাংবাদিকের প্রশ্নটা বলছি, আনন্দবাজার সম্ভবত এটা কভার করেছিল, সাংবাদিকের বা না অন্য একটা জায়গা থেকে আমি পেয়েছি। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি তো কিছুদিন আগে এই বারুইপুরের ঘটনা নিয়ে ঋতব্রতকে আপনি ধর্ষকের সঙ্গে তুলনা করেছিলেন, আপনিই করেছিলেন। মদন মিত্র কিন্তু ওটাকে আড়াল করলেন না, ওটাকে বললেন না, তিনি বললেন হ্যাঁ বলেছিলাম হয়তো, কিংবা বলিনি, মানে কনফার্ম করলেন না, কিন্তু অস্বীকারও করলেন না। এবং এমন একটা অদ্ভুত যুক্তি দিলেন, বিশ্বাস করুন এই যুক্তির জন্য তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হওয়া উচিত কিনা সে নিয়ে আপনারাও প্রশ্ন তুলবেন। আমি শোনাবো, কিন্তু বলে দিই কি বলেছেন। তিনি বলছেন যে দেখুন, ধর্ষণ তো সবসময় হচ্ছে, এই যে দেওয়ালে ধরুন রং হচ্ছে, ওই রোলারটার সঙ্গে রঙের আর দেওয়ালের, ওটাও তো ধর্ষণ একটা। আপনি ভাবতে পারছেন ধর্ষণের মতো ঘৃণ্য এই রকম একটা সামাজিক ব্যাধিকে দায়িত্বশীল একজন নেতা, এতবারের বিধায়ক, মন্ত্রীও বটে, প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন দেওয়ালের সঙ্গে একটা রোলারের ঘষে দেওয়া সেটা ধর্ষণের সমান। কেন না, নিজের পাপ ঢাকার জন্য, অর্থাৎ ঋতব্রতকে দুদিন আগে এই অপশব্দ ব্যবহার করেছিলেন যিনি, তিনি আজকে বুঝতে তো পারেননি হঠাৎ করেই ইডি তার স্ত্রী এবং 2 ছেলেকে তলব করবেন এবং তারপরেই আবার ঋতব্রতর পায়ে পড়তে হবে, এটা তো বুঝতে পারেননি। সেটা বোঝার পর আবারও ওই ঘটনাটাকে ব্যাখ্যা, যখন যুক্তি থাকে না তখন এই অযুক্তি এবং কুযুক্তি বলতে গিয়ে যে সমস্ত আমাদের দুর্ভাগ্য মানে জনক মহিলা, মানে আমাদের সমাজের মহিলারা যারা ধর্ষণের শিকার হয়েছেন, তারা কি সামাজিক যন্ত্রণা, কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছেন, তাদেরকে যদি ওই দেওয়ালের সঙ্গে রং আর রোলারের তুলনা করে ধর্ষণকে তিনি বোঝানোর চেষ্টা করেন, আমি বলবো এইটাই একটা বিরাট বড় অপরাধ করেছেন তিনি। এটার বিরুদ্ধে আমি জানি না আইনজীবীরা তার বিরুদ্ধে মানে অভিযোগ দায়ের বা কেউ অভিযোগ দায়ের করবেন কিনা, শুনুন কি বলেছেন তিনি। বারুইপুর ঘটনার পর আপনি বলেছিলেন ঋতব্রতই বড় ধর্ষক, কিছুদিন আগেই বলেছিলেন, তারপরে ঋতব্রত বড় ধর্ষক, আপনি বলেছিলেন, ধর্ষক আর মানে কি? আপনি বলেছিলেন বারুইপুর ঘটনার পর। যদি আপনার কথা মনেই হয়, তো ধর্ষণ মানে এই যে এই বাড়িটায় যে রং করছে মিস্ত্রিটা, ও কিন্তু ধর্ষণ করছে। যে মাথা দেওয়ালে ঠুকছে, ঘষছে, ধর্ষক অনেক রকমের হয়। তবে আমি জানি না আমি কি জন্য বলেছিলাম বা কি বলে, তবে আমার মনে হয় ওটা কুণাল বলেছিল। যাই হোক, যদিও বলেও থাকি, ধর্ষক হলে তার ডাকে এতগুলো লোক আসতে পারবে। শুনলেন? আচ্ছা, গতকাল ঘন্টাখানেকে নাকি ওই মদন মিত্রকে নিয়ে আসা হলো। দেখুন কেন ঘন্টাখানেক বলি, তার কারণ এরা আমাদের আয়না। আমার কথা কতজনের কাছে পৌঁছায়, ইউটিউবের অ্যালগোরিদমে কখনো মানে কমিয়ে দেয়, কখনো বাড়িয়ে দেয়, এটা আমার হাতে নেই। কিন্তু সমাজের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তো সবার কাছে পৌঁছে যায়। একজন মদন মিত্রর মতো এরকম একজন লোককে নিয়ে কালারফুল বলে, আর সে নির্দ্বিধায় বলে যাচ্ছে, হ্যাঁ এই তো দেখুন আমাকে একজন পোস্ট করেছে, তুমি কবে আসবে, তোমার গান শুনবো। অবলীলাক্রমে চ্যানেলে বসে বলছেন, সঞ্চালক সেগুলো শুনছেন এবং হেসে তিনি মানে অদ্ভুতভাবে এটাতে আনন্দ তৃপ্ত পাচ্ছেন। আমি বুঝতে পারছি না যে একটা রাজনৈতিক নেতা তিনি পার্সোনাল বান্ধবীদের সঙ্গে কি করেন এবং তা নিয়ে তিনি গর্ব প্রকাশ করার জন্য কেন একটা সংবাদ মাধ্যমকে বেছে নেবেন। দ্বিতীয় সবথেকে বড় কথা, কেন একটা সংবাদ মাধ্যম এইরকম একটা সিরিয়াস ইনসিডেন্টে এইরকম একটা রাজনৈতিক নেতাকে এনে তিনি কোন বান্ধবীদের সঙ্গে কিভাবে মেসেজ আদান প্রদান করেন এবং সেই তার জন্য তার বান্ধবীরা কতটা খুশি হয়, এইটা বলার পরিসর করে দিচ্ছেন একটা সিরিয়াস আলোচনাতে। তাতে করে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমবঙ্গের মানুষের যন্ত্রণাটাকে গুরুত্ব নেওয়া দেওয়ার একেবারে সর্বোত্তম চেষ্টা। এবং এই যে বললাম, আজকে এই ঘটনার এই প্রশ্নটি দিয়ে সরাসরি করতে পারতেন যে আপনি রোলার আর রঙের সঙ্গে ধর্ষণের আপনি তুলনা করছেন মদন বাবু, আপনি এতদিনকার রাজনৈতিক নেতা, এরকম তো নয় যে আপনি 10 বছর রাজনীতি করছেন, এতদিন ধরে রাজনীতি করছেন, বেফাস মন্তব্য তো আপনার মুখ থেকে বেরোনোর কথা নয়। কিন্তু আজকে পরিস্থিতিটা আপনার এমন হয়ে গিয়েছে, আপনি ঢোক গিলতে পারছেন না, তার কারণ সত্যিটা আপনি বলতেই পারবেন না, যেটা সবাই অ্যাজিউম করছে সত্যিটা কি। এবং সব থেকে বড় ব্যাপার দেখুন, এখানে আমরাও মানতাম না যে, আমরাও এতদিন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশে থাকারই চেষ্টা করতাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন। আমরা কেন্দ্রীয় সরকারের ভাবতাম যে এরা আমাদের ন্যায় দেবে। আজকে দেখুন, অভয়া
কাণ্ড থেকে শুরু করে এত বড় বড় কাণ্ডে কোনো তো জাস্টিস আমাদের দিতে পারলো না। উপরন্তু দেখুন, এরা এখন যেদিন দেখলাম মদন মিত্রকে তলব করলো, সেই দিনই মদন মিত্র সেই দিন রাতেই চলে গেলেন সন্দীপন সাহার বাড়ি, স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহার বাড়ি। তারপরের দিনই বিধানসভায় গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি মেসেজ লিখে তারপরে বিধানসভায় যোগদান করেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলোধনা করতে শুরু করলেন। দীর্ঘ 15টি বছর এত সময় পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনো সমালোচনা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ওই মানে মিষ্টি মিষ্টি সমালোচনা ছাড়া কোনো সমালোচনা করা, কিংবা যদি আমার পছন্দ না হয় দল থেকে বেরিয়ে আসার মতো কোনো সাহসী পদক্ষেপ দেখাতে পারেননি, যেমনটা জহর রায় সহ সুকেন্দু শেখর রায় প্রতিবাদ করেছিলেন প্রকাশ্যে। সেই রকম কখনো আমরা দেখিনি মদন মিত্রকে। তো এই রকম রাজনৈতিক নেতারা, তারা আমাদের নেতা, এদের আপনারা দেখবেন এরা আবারও ভোটে দাঁড়াবে। হয়তো যদি বিজেপির খুব খারাপ সময় চলে আসে, আমি জানি না এদের মধ্যে থেকেই কাউকে নিয়ে আসা হবে কিনা। তার কারণ কেন অস্বীকার করবেন? এই তো রাজ্যসভার টিকিট পেলেন তৃণমূল কংগ্রেস থেকে আসা, তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী বিজেপির রাজ্যসভার টিকিট পেলেন। তাহলে নিশ্চিতভাবে বিধানসভায় এই যে ঋতব্রত তৃণমূল গোষ্ঠীর মধ্যে থেকে কয়েকজন, 5 জন বা 10 জন বিজেপির টিকিটে লড়বে না, এ তো আমরা কেউ কনফার্ম করতে পারি না। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের জ্বালা এবং যন্ত্রণা, যার জন্য আজকে শুভেন্দু অধিকারী এত জনপ্রিয় ছিলেন এবং আজও রয়েছেন, তিনি সৎ, নির্ভীক, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি এমন একজন রাজনৈতিক মানে স্রোতের বিপরীতে আসা নেতা। অন্যান্য নেতারা কি করেন? অন্যান্য নেতারা স্রোতের মুখে গা ভাসান, এই মদন মিত্রের মতো নেতারা যেদিকে স্রোত সেদিকে গা ভাসান। শুভেন্দু অধিকারী ছিলেন ওই রকম শিরদাঁড়াওয়ালা এমন একজন রাজনৈতিক, যিনি স্রোতের বিপরীতে হেঁটেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পিক জামানা, তারপরেও হিম্মত দেখিয়ে এই দলটা পরিবর্তন করেছিলেন তিনি। কিন্তু এই রকম একজন মানুষের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা কি অনেকটা বেশি নয়? যিনি বলতেন তৃণমূল কংগ্রেস কার্যত একটা মানে বিভিন্ন মানে জঙ্গিদের পার্টি, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই ধরনের বক্তব্য বলতেন। এটা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে? তাই যদি হয় তাহলে এই যে বিভিন্ন কলেজ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই সমস্ত অস্ত্র থেকে, সাদা থান থেকে যা যা হয়েছিল, এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়রা ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছিলেন? এ বড় অবাক লাগে মানতে। এই হাফ জাস্টিস পাওয়াটাও ইনজাস্টিস, এটা মানবেন তো? হাফ জাস্টিসটাও কিন্তু আমাদের কাছে একটা ইনজাস্টিস। যদি পূর্ণ জাস্টিস দিতে না পারেন পশ্চিমবঙ্গের মানুষের, তাহলে কোনোদিনই বিরোধী থাকা অবস্থায় বিজেপি পশ্চিমবঙ্গবাসীর যে মনটা পেয়েছিল, সেই মন আদায় পারবেন কি? আপনাদের কিন্তু এই 2 মাসেই মানে আপনাদের প্রাথমিকভাবে যে দিকটা, সেটা যদি রেকটিফাই না করে নেন, হতে পারে স্ট্র্যাটেজি আপনাদের আলাদা রয়েছে, আমাদের এখনো পর্যন্ত মানে ওই ক্ষুদ্র রাজনৈতিক বুদ্ধি দিয়ে আপনাদের স্ট্র্যাটেজি আমরা ধরতে পারিনি। হতেই পারে যে আগামী নির্বাচনের আগে আপনাদের বড় স্ট্র্যাটেজি আমরা দেখতে পারবো। তার জন্য আমরা ডেফিনেটলি অপেক্ষা করতে রাজি রয়েছি। একটা 2 মাসের সরকারকে জাস্টিফাই করা, 2 মাসের সরকারের ক্রিটিসাইজ করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের শুধু এই সরকারের কাছেই দাবি রাখতে পারি বলে এই সরকারের কাছেই আমরা বলবো যে এই দিকটা যদি হয়, যদি যেটা এখনো প্রাথমিক ইঙ্গিত রয়েছে এটাই যদি শেষ পর্যন্ত হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামানা থেকে বেরিয়ে এসেও পশ্চিমবঙ্গবাসীর মুক্তি হলো না। এবং এটা সবথেকে বড় দুর্ভাগ্য। তার কারণ এই মুহূর্তে আর কোনো বড় রাজনৈতিক দল নেই যাকে পশ্চিমবঙ্গবাসী স্বপ্ন দেখে ভাবতে পারে যে এ আসলে আমাদের জাস্টিস দেবে। আর কোনো রাজনৈতিক দল নেই, যদি না হ্যাঁ সমাজের বুক থেকে আবারও নতুন কোনো রাজনৈতিক ইতিহাস সৃষ্টি না হয়, তাহলে পশ্চিমবঙ্গের কাছে আর কোনো জায়গা নেই। তবে আমার সবথেকে অবাক লাগছে যে বিজেপি এতটা খোলা মাঠ পাওয়ার পরেও, যেখানে নিজে চাইলে 15টা গোল করতে পারে, সেখানে কেন তৃণমূলের গায়ে মানে গন্ধ লেগে থাকা, পাক লেগে থাকা, দুর্নীতির দুর্গন্ধ লেগে থাকা এদেরকে দিয়ে গোল করার সুযোগ করে দিচ্ছে। এ বড় বিস্ময়। একেবারেই আমরা কল্পনা করতে পারিনি যখন বিরোধী রাজনীতির আসনে বিজেপি বসেছিল এবং আবাল বৃদ্ধ বনিদা আমরা প্রত্যেকে বিজেপির জন্য, কখন বিজেপি আসবে, কবে বিজেপি আসবে, ক্ষমতায় আসবে, এর জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তার কারণ আমরা চেয়েছিলাম এই তৃণমূল, আমরা যে জানতাম তৃণমূলের এই যে এদের বিরুদ্ধে জাস্টিস দেওয়ার ক্ষমতা একমাত্র বিজেপিরই রয়েছে। কিন্তু সেই স্বপ্ন কি আমাদের ব্যর্থ হতে চললো? আমাদের সময় আরও কিছুটা ধৈর্য ধরতে হবে। একটা সরকার 2 মাস এসেছে, 2 বছর তো নিজের পক্ষে দিন, তারপর আমরা সিদ্ধান্ত দিকে মানে এগোতে পারি। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এখানেই আপনাদের কমেন্ট লিখে জানাবেন।